নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজকে আমাদের নিবেদন নাথ ব্রহ্ম রহস্য, লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে। আশা করি আপনাদের গল্পটি খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কী করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চন্দ্রচূড় ভবনের সামনে আজ থেকে ভিড়। বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত জানকীনাথ ভাদুড়ির আজ অনুষ্ঠান। হলে আর জায়গা নেই। শ্রোতাদের অনুরোধে হলের বাইরে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, সেখানেও ভিড় উপচে পড়ছে। গ্রিন রুমে তখন ভাদুড়ি মশাইয়ের সহযোগী তবলা বাজিয়ে উস্তাদ ফারুক খান শেষ মুহূর্তে হাতুড়ি মেরে সুর ঠিক করছেন। ভাদুড়ি মশাই দুটো তাকিয়ায় হেলান দিয়ে বোধহয় তবলার সুরটা মিলল কিনা সেটা বোঝার চেষ্টা করছেন। এই বর্ষার সময়ে চামড়ার যন্ত্রগুলো বড্ড অবাধ্য হয়ে ওঠে, কিছুতেই যেন সুরে কথা বলতে চায় না। যতক্ষণ সুর না মেলে ততক্ষণ কেমন যেন একটা অস্বস্তি হয়। ভাদুড়ি মশাই চোখ কুঁচকে মাথা নামিয়ে বিরক্তি ভরা মুখ নিয়ে বসে আছেন, আর খান সাহেব প্রাণপণে তবলাগুলিতে হাতুড়ি মেরে সুর মেলাবার চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে প্রায় মিনিট পাঁচেকের চেষ্টায় সুরটা একেবারে পঞ্চমে মিলল। একটা শান্তির শ্বাস ফেললেন ভাদুড়ি মশাই। একটা গলা ঝাড়া দিয়ে বললেন, এই, তোমরা সবাই ঠিকঠাক করে করো, আমি একটু আসছি। কার্পেটের ওপর সিগারেট কেস আর লাইটারটা অনাদরে পড়েছিল এতক্ষণ। ভাদুড়ি মশাই সেটাকে পাঞ্জাবির পকেটে পুরে রওনা দিলেন। এই ব্যাপারটা অবশ্য সকলেরই জানা। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে ভাদুড়ি মশাই গুনে গুনে ঠিক 3টে টান দেন সিগারেটে। তারপর খানিকক্ষণ চোখ বন্ধ করে পুরো রাগটাকে একবার প্রথম থেকে শেষ অবধি ছকে নেন শেষবারের মতো। এইটুকু সময়ে তার ধারে কাছেও কেউ ঘেঁষতে পারে না, এমনকি তার প্রিয় ছাত্র সৈকতও নয়। অর্গানাইজারদের বলা থাকে যে একটু ফাঁকা জায়গা এই সময়টার জন্য যেন ব্যবস্থা করে দেওয়া হয়। অসুবিধাও নেই, চন্দ্রচূড় ভবন বেশ বড় জায়গা। অডিটোরিয়ামের পিছনে বেশ বড় বাগান আছে। অন্য সময় এখানে লোকে ঘুরে বেড়ালেও অনুষ্ঠান চলাকালীন জায়গাটা বাইরের লোকের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। আজ এখানেই ভাদুড়ি মশাইয়ের একান্ত নিজস্ব সময় কাটানোর ব্যবস্থা করা হয়েছে। তবে সমস্যা হয়েছে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। না তারা গান বোঝে আর না বোঝে এই গাইয়েদের মেজাজ। তাই কিছুতেই ভাদুড়ি মশাইকে একটা মিনিটের জন্যেও একলা ছাড়তে চায় না। ভাদুড়ি মশাই অবশ্য এইসবের সঙ্গেও অভ্যস্ত। তিনি পকেট থেকে সিগারেট কেস বার করতে করতে বললেন, আচ্ছা, একটু দূরে দাঁড়ালেই হবে। তোমরা আমাকে দেখো, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের না দেখতে পেলেই হলো। একটু পিছনে চলে যাও। তাই হলো। সিকিউরিটি গার্ড দুজন একটু দূরে একদম অডিটোরিয়ামের গা ঘেঁষে দাঁড়ালেন। ভাদুড়ি মশাই একেবারে নিশ্চিন্ত হয়ে এবার সিগারেট ধরালেন। বেশি নয়, মাত্র 3টে টান, না হলে মাথাটা ঠিক পরিষ্কার হয় না। ভাদুড়ি মশাইয়ের সামনে এখন শুধু একগুচ্ছ ডালিয়া ফুলের গাছ। সিগারেটে কয়েকটা টান দিয়ে ভাদুড়ি মশাই চোখ বুঝলেন। আজকে নট ভৈরব রাগ পরিবেশন করবেন তিনি। সুরগুলো একবার নিজের মনে ভেজে নিতে হবে। কিন্তু চোখ বন্ধ করতেই একটা অদ্ভুত সুর কানে এলো তাঁর। প্রথমটায় তীব্র বিরক্তিতে ভুরু কোঁচকালেন ভাদুড়ি মশাই। এই সময়ে আর অন্য কোনো সুর শোনা তিনি পছন্দ করেন না মোটেই। কে জানে, বোধহয় অডিটোরিয়ামের ভিতর থেকেই ভেসে আসছে সুরটা। ভাদুড়ি মশাই পিছনে ঘুরে চিৎকার করে অর্গানাইজারদের ডাকতে যাচ্ছিলেন যে সুরটা যেখান থেকেই আসুক না কেন থামাতে হবে এক্ষুনি।
মনঃসংযোগে অসুবিধা হচ্ছে, কিন্তু পিছনে ঘুরতে ঠিক যতটা সময় লাগলো ঠিক ততটা সময়ের মধ্যেই সুরটা যেন ভাদুড়ি মশাইকে পুরো গ্রাস করে নিল। আশেপাশে যেন আর কিচ্ছু নেই, শুধু ওই সুরটা আছে। সুরটা যেন ক্রমশ মাথার গভীরে, আরও গভীরে গিয়ে একটা গভীর আঘাত করছে। সারা পৃথিবীটা যেন দুলছে, আর ভাদুড়ি মশাইও তার সঙ্গে দুলছেন একটু একটু করে। কয়েকটা মুহূর্ত, তারপর আর নিজেকে সামলাতে পারলেন না ভাদুড়ি মশাই। হঠাৎই পড়ে গেলেন মাটিতে। এদিকে 10 মিনিটের জায়গায় প্রায় 30 মিনিট পার হয়ে গেল। ফারুক ভাই কাজ না পেয়ে আবার বিনা কারণেই তবলাগুলিতে হাতুড়ি পেটাতে শুরু করেছেন। ভাদুড়ি মশাইয়ের প্রিয় ছাত্র সৈকত এদিক ওদিক দৌড়তে লাগলো। অর্গানাইজাররাও উসখুস করা শুরু করে দিল। অবশেষে ভাদুড়ি মশাইকে যখন পাওয়া গেল তখন তার কোনো হুঁশ নেই। তার সাথে যে দুজন সিকিউরিটি গার্ড ছিলেন তাদেরকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো। অবশ্য তাদের একটু ধাক্কাধাক্কি আর জলের ছিটে দিতেই জ্ঞান ফিরে এলো, কিন্তু ভাদুড়ি মশাইয়ের জ্ঞান আর ফিরল না। তার দু চোখের তারা স্থির, হাত পা নিশ্চল, কিন্তু পালস রেট চলছে। খুব খুব ধীর গতিতে হলেও পালস চলছে। শ্যামবাজারের 5 মাথার মোড়ের থেকে সোজা যে রাস্তাটা রাজবল্লভ পাড়ার দিকে গেছে, সেই রাস্তায় বাঁ দিকের প্রথম গলির প্রথম বাড়ির 3 তলায় ডক্টর তথাগত তালুকদার পিয়ানো বাজাচ্ছেন। চারিদিকে বইপত্র ঠাসা। ঘরটার আকৃতি আন্দামানের সেলুলার জেলের সেলের চেয়ে আর 1 বিঘত লম্বা হবে বোধহয়। ঘরে আসবাব বলতে একটি পিয়ানো আর 2টি বইয়ে ঠাসা আলমারি। আলমারিতে কিছু বইয়ের জায়গা হয়নি, তারা মাটিতেই একের ওপর আরেকজন বসে কোনো মতে জায়গা করে নিয়েছে। আর এইসবের মাঝখানে একটা বাচ্চা ছেলে আপ্রাণ চেষ্টা করছে একটা হলুদ বড় ব্লকের ওপর সবুজ মাঝারি ব্লকটা ঠিকমতো বসানোর। সেই বাচ্চাটির মা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ভীষণই উদ্গ্রীব হয়ে বাচ্চাটির সেই আচরণ দেখে যাচ্ছেন। কিন্তু বেশ কিছুক্ষণের চেষ্টাতেও সেই বাচ্চাটা শেষ পর্যন্ত হলুদ ব্লকের ওপর সবুজ ব্লকটা বসাতে পারল না। শেষে রেগে গিয়ে ব্লকটা ছুঁড়ে মারল তথাগত বাবুর মাথা লক্ষ্য করে, তবে লাগলো সেটা নাকে এসে। তথাগত বাবু বাজনা থামিয়ে দিয়ে নাকে হাত দিয়ে ভুরু কুঁচকে বলে উঠলেন, আও। তাই দেখে সেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। সেই বাচ্চাটির মা অপ্রস্তুত হয়ে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু তথাগত তাকে থামিয়ে দিয়ে বললেন, চিন্তা করবেন না মিসেস সেন, 3 দিনে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ও ব্লকটা গ্রিপ করতে পারছে, হলুদের পর যে সবুজটা বসবে সেটাও ধরতে পারছে। আর সবথেকে বড় কথা, আমার মাথায় মারতে গিয়ে ব্লকটা নাকে মেরেছে। এমের অনেকটা কাছাকাছি এসেছে। আমরা এই মিউজিক থেরাপিটা চালিয়ে যাব। তথাগত বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই দরজা ঠেলে পৌশালী ঢুকল। আর অমনি তথাগতর দাড়ি গোফের জঙ্গলে লুকিয়ে থাকা ঠোঁট দুটো একেবারে দুদিকে কান অবধি ছড়িয়ে গিয়ে হেসে উঠল। আর এই কী কাণ্ড, পৌশালী ম্যাডাম যে সাক্ষাৎ লালবাজার থেকে আমার এই গরিবের দরবারে, কি ব্যাপার? লালবাজার শুনেই সাধারণ মানুষের যেমন রিয়াকশন হয় তেমন করেই চোখ কপালে তুলে মিসেস সেন, মানে সেই বাচ্চার মা, বললেন, আপনি গোয়েন্দা? পৌশালী লজ্জিত মুখে বলতে শুরু করলো, হ্যাঁ, না মানে হ্যাঁ আমি গোয়েন্দা, কিন্তু খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যাংক লুট, সাইবার ক্রাইম কোনো কিছুই সলভ করে না। আসলে আমি
আনইউজুয়াল কেস যেগুলো, ওগুলো দেখি। মানে ওই আর কি, দাদা যা বললো, খুন ডাকাতি চুরি কোনোটাতেই যে কেসগুলোকে ফেলা যায় না, সেই কেসগুলো দেখি। আর কেসের ব্যাপারে যখন আটকে যাই তখন চলে আসি এখানে শ্যামবাজারের 5 মাথার মোড়ে আমার মাস্তুতো দাদা শ্রী তথাগত তালুকদারের বাড়ি। এই রে, আজকে আমার রাতের ঘুমটা মাটি করবে রে। বাচ্চাটা এই কথা শুনে কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে উঠল। তথাগত বাবু তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে একটা কৃত্রিম ধমক দিয়ে বললেন, এই চুপ, তুই হাসছিস কেন রে? যা বাড়ি যা। বাড়ি কথাখানা শুনেই বাচ্চাটা এবার বুঝতে পারল বোধহয় তার ছুটি। সে আনন্দে দুহাত বাড়িয়ে দিল। মিসেস সেন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। পৌশালী সেই দিকে তাকিয়ে বলল, ইমপ্রুভমেন্ট হচ্ছে? হচ্ছে সামান্যই। বাচ্চাটার বয়স 7, হাঁটতে পারে না। ওর মা রোজ এই উত্তর কলকাতার ভয়ানক সিঁড়ি পার করে 3 তলায় অধমের বাড়ি নিয়ে আসে বাচ্চাটাকে। এবার সমস্যাটা হলো 1000 রকমের ওষুধ সার্জারি সব করে ব্রেনের যেটুকু ছিল তারও 12টা বাজিয়ে তারপর লাগে তো তুক, না লাগে তো তাক, এই ধারণা নিয়ে চলে আসে এখানে মিউজিক থেরাপি করাতে। তা দেখা যাক কতটা কি হয়। যাকে ওসব বাদ দে, তুই বল তোর কি খবর? কলকাতা শহরে একের পর এক শিল্পী নাকি প্যারালাইজড হয়ে যাচ্ছে। হার্ট চলছে কিন্তু তারা চলছে না, না হাত পা চলছে আর না তো কথা বলতে পারছে। গান গাওয়া তো দূর কি বাদ। সব খবর শুনছো তো তাহলে? হ্যাঁ শুনেছি তো বটেই, আর শোনার পর থেকে অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছি। বেশ ইন্টারেস্টিং, কিন্তু তার আগে তুই একটু বস, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। বাচ্চুদা গরম গরম ফুলুরি ভাজছে বোধহয়, গন্ধ আসছে। বসবো? কোথায় বসবো? একটা টুল বা চেয়ারও তো রাখুনি। ও মা, এটা আবার কথা হলো নাকি? আগে বসিসনি নাকি? ওই তো ওখানে 3টে মোটা সাইকোলজির বই আছে আর ওদিকে 2টো অ্যানাটমির বই আছে, ওগুলো পরপর সাজিয়ে নে, সুন্দর একটা টুল হয়ে যাবে। উফ দাদা, তুমিও না পারো বটে। তুমি কি এই বই বিছিয়ে রাতে শোও নাকি? না তো কি, সব কটাকে ধরাধর মাটিতে ফেলে মাথার নিচে 2টো রবীন্দ্র রচনাবলীকে রেখে শুয়ে পড়ি। যা ফ্যান্টাস্টিক ঘুম হয় না ভাই, একেবারে এক ঘুমে রাত কাবার। ইস, তুমিও না সত্যি। দেখ, এই যে তোদের টুল চেয়ার, এসব ব্যাপারগুলো কীরকম একটা একঘেয়ে ব্যাপার না? একই রং একই ডিজাইন, তার চেয়ে আমার এই বইয়ের ব্যাপারটা একটু ভেবে দেখ। এই যে প্রথমে নীল কভার, তারপর সবুজ, তার উপর লাল, তার উপর আবার বাদামি, আবার ঘন্টা 2 পরে ব্যাপারটা একটু চেঞ্জ করে নে, বাদামিটা নিচে চলে গেল, লালটা উপরে, সবুজ আর নীল নিজেদের মধ্যে জায়গাটা হালকা পাল্টাপাল্টি করে নিল, ব্যাস কি সুন্দর একটা রং চেঞ্জ, গেট আপ চেঞ্জ, মুডও চেঞ্জ, ঘুমও চেঞ্জ। প্রত্যেকটা দিন নতুন, প্রত্যেকটা মুহূর্ত নতুন। দাঁড়া আসছি, তোকে জ্ঞান দিতে গেলে ওদিকে বাচ্চুদার ফুলুরি শেষ হয়ে যাবে। তথাগত চটি গলাতে গলাতেই নিচে রওনা দিলেন। পৌশালী বইগুলোর দিকে তাকিয়ে এক দৃষ্টে ভাবতে লাগলো, সবুজের ওপর লাল না লালের ওপর সবুজ, কোন বইটা রাখবে। কয়েকটা বই সাজিয়ে টুল বানাতে বানাতেই তথাগতবাবু চলে এলেন ফুলুরি হাতে। 3 তলা ওঠানামা করে সামান্য একটু হাঁফ উঠেছে তার মুখে। বয়স তো আর একেবারে কম নয়, প্রায় 50 ছুঁতে চলেছে। তবে সেই হাঁপানির ব্যাপারটাকে কায়দা করে লুকিয়ে মুখে একটা গরম ফুলুরি ঢুকিয়ে দিয়ে হা করে গরম আর ঝালটা একসঙ্গে ম্যানেজ করতে গিয়ে হাঁপানিটাকেও তিনি ম্যানেজ করে ফেললেন। তারপর বল তো দেখি, কি দেখলি, কি খুঁজে পেলি, আর এতদিন দৌড়োদৌড়ি করে কি বুঝলি বল। তা যা বুঝছি সেটা হলো, প্রথম ঘটনাটা ঘটেছিল মাসখানেক আগে চন্দ্রচূড় ভবনে পণ্ডিত জানকীনাথ ভাদুরীর সাথে, রাইট? অনুষ্ঠানের আগে তিনি কিছুক্ষণের জন্য বাইরে যান অডিটোরিয়ামের পিছনে বাগানে। ওর 2জন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল হচ্ছে বেশ কিছুটা দূরে অডিটোরিয়ামের গা ঘেঁষে। 8 ঘন্টা পরে 3 জনকেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তাই তো? পরে ওই 2জন সিকিউরিটি গার্ডের জ্ঞান ফেরে, কিন্তু পণ্ডিতজির জ্ঞান এখনও ফেরেনি। উনি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছেন। ডাক্তার বলেছেন ওর ব্রেনের নার্ভের সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে।
আর যে দুজন সিকিউরিটি গার্ড ওর সাথে ছিল, জ্ঞান ফেরার পরে তারা বলে যে অজ্ঞান হওয়ার আগে নাকি ওরা একটা সুর শুনেছিল। প্রথমে ভেবেছিল গানের অনুষ্ঠান, তাই হয়তো এদিক ওদিক থেকে কোথাও কোনো সুর বাজছে, কিন্তু তারপর হঠাৎই মনে হয় যে সুরটা খুব একঘেয়ে, বিরক্তিকর, মাথার ভেতর কীরকম একটা যেন তালগোল পাকিয়ে যায়। আর তারপর হঠাৎ সব অন্ধকার। তা ব্যাপারটা প্রথমে কেউ খুব একটা গা করেনি, সঙ্গীতের অনুষ্ঠানের সুর শুনে এরকম অবস্থা হবে ব্যাপারটা মানে কেউ বিশ্বাস করেনি আর কি। কিন্তু পরপর এরকম ব্যাপার ঘটতেই থাকে, মানে সেম ইনসিডেন্ট। এরপর ঠিক 7 দিনের মাথায় সুরবাহার শিল্পী দীননাথ গাঙ্গুলি, তারপর আরও 8-10 দিনের মাথায় বাঁশিবাদক হায়দার খান ঠিক এই একইভাবে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে প্যারালাইজড হয়ে যান। দীননাথবাবু পড়ে যান টয়লেটে, সেখানে তখন একজন সুইপার ক্লিনিং করছিল, তো সে ওই বিচিত্র সুর শুনে নাকি অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরে জ্ঞান ফিরে আসে। হায়দার খান বাইরে কোথাও যাননি, গ্রিন রুমে একা ছিলেন। একজন বেয়ারা ওকে চা দিতে আসে, আর ঠিক তখনই এই সুর বিভ্রাটটা ঘটে। আমার হাতে কেসটা আসার পরে আমি সিসিটিভি ফুটেজ চেক করি আর কি। তো চন্দ্রচূড় ভবনে অডিটোরিয়ামের পিছনে সিসিটিভি ক্যামেরা ছিল। দীননাথবাবুর ক্ষেত্রে অবশ্য স্বাভাবিকভাবে টয়লেটে কোনো ক্যামেরা ছিল না, তবে হায়দার খানের বেলায় গ্রিন রুমে ক্যামেরা ছিল। হ্যাঁ, সে তো থাকবেই। এখনকার দিনে আর গোয়েন্দা হয়ে কেস সলভ করার মজা কিসে? সিসিটিভি ক্যামেরা, ফোন লোকেশন, আরও কত কি ছাতার মাথা। যাকে তো ওই ফুটেজে কিছু পাওয়া গেল? পৌশালী তার মুখের দিকে চেয়ে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো। দাঁড়াও, একটা অদ্ভুত যন্ত্র পাওয়া গেছে। কোথা থেকে এলো বোঝা গেল না। চন্দ্রচূড় ভবনের ফুটেজটা দেখো একবার। এই যে এখানে জানকীনাথবাবু, এই দেখো দেখো, জানকীনাথবাবু এখানে সিগারেটে টান দিলেন, ঠিক তখনই এই গাছের ফাঁক থেকে যন্ত্রটা নিজে নিজেই যেন এগিয়ে এলো। এবার দেখো সেই সুরটা বোধহয় শুরু হয়ে গেছে এখনো, শোনো। আর সিকিউরিটি গার্ড আর জানকীনাথবাবুর মধ্যে একটা এরকম অস্বস্তি শুরু হয়ে গেছে। আর এই যে ওরা পড়ে গেলেন। হায়দার খানের গ্রিন রুমের ফুটেজটাও একবার দেখো, দাঁড়াও হ্যাঁ, এই যে চা দিতে বেয়ারা ঢুকলো, দরজার সামান্য ফাঁক, আর সেখান দিয়েই যন্ত্রটা এগিয়ে এলো ঘরের মধ্যে, কেউ মনে হচ্ছে ঠেলে দিল। এবার বলো এই যন্ত্রটা ঠিক কি? আমি অনেক নাড়াচাড়া করে দেখেছি, কিন্তু এটায় কোনো কিছু রেকর্ড করার কিচ্ছু নেই, এমনকি হাতের কোনো ছাপও নেই। যন্ত্রটা এনেছিস? হ্যাঁ এনেছি। এটা কি বলো তো, দুটো অ্যান্টেনা আছে, এটা কি কোনো রকমের টেপ রেকর্ডার? না, তোর মুন্ডু, এই যন্ত্র থেকেই বেরিয়েছিল সুরটা। এটা হলো থেরেমিন। সোভিয়েত রাশিয়ায় এই যন্ত্রের আবিষ্কার করেন বিজ্ঞানী লেভ সের্গেইভিচ থেরেমিন। দাঁড়া, দেখাচ্ছি। তথাগত বাবু প্রায় লাফিয়ে বাঁ দিকের আলমারিটার কাছে গিয়ে একবার ওপর তাক থেকে নিচের তাক অবধি সব চোখ বুলিয়ে নিলেন। তারপর ওপর থেকে 2 নম্বরের তাকের একেবারে কোণা থেকে একটি চটি বই বের করলেন। সেই বইটা টানতে গিয়ে 2-একটা বই হুড়মুড় করে পড়েও গেল। পৌশালী সেগুলো তুলতে যাচ্ছিল, তবে তথাগত সেদিকে তাকিয়ে বললেন, ও থাকবে। তারপর খসখস করে কয়েকটা পাতা উল্টে একটা পাতায় এসে থামলেন তিনি। বইটা পৌশালীর সামনে মেলে ধরে তিনি আবার বই দিয়ে বানানো টুলের উপরে বসলেন। বইটা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের উপরে লেখা। পৌশালীর সামনে এখন লম্বা বেঁটে নানা আকৃতির থেরোমিনের ছবি। তিনি বললেন, সেই সময় চলছিল রাশিয়াতে গৃহযুদ্ধ। শত্রুকে যুদ্ধক্ষেত্রে খুঁজে বের করার জন্য এক ধরনের যন্ত্র আবিষ্কার করতে গিয়ে জন্ম হয় থেরোমিনের। 1930 সালে লুসি বিগলো তার স্বামী ওয়াল্টার বিগলো প্রচেষ্টায় থেরেমিন কিন্তু বেশ জনপ্রিয়তা পায়। থেরেমিন যন্ত্রটা লক্ষ্য কর। যন্ত্রটা দেখতে অনেকটা একটা বাক্সের মতো। এতে 2টো অ্যান্টেনা আছে, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। এই 2টো অ্যান্টেনার পাশে তড়িৎ চুম্বকীয় একটা ক্ষেত্র থাকে। থেরেমিনের সামনে হাত নাড়ালে ইন্টারফিয়ারেন্স তৈরি হয়। প্রাকৃতিকভাবে মানুষের শরীরে থাকে ইলেকট্রিক চার্জ, যা থেরেমিনের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের জন্য প্রভাবক হিসেবে কাজ করে। এই হরাইজন্টাল অ্যান্টেনার মাধ্যমে এর ভলিউম কন্ট্রোল করা হয়, আর এই যে ভার্টিক্যাল অ্যান্টেনার মাধ্যমে এর ধ্বনির পিচ নিয়ন্ত্রণ করা হয়। দাঁড়া, একবার চেষ্টা করি।
তথাগতবাবু সেই যন্ত্রটাকে মাটিতে রেখে প্রায় 2-3 ফুট উঁচুতে হাতের আঙুল নাড়ালেন। সত্যি সত্যি একটা হালকা সুর বেরিয়ে এলো, তবে সেটাকে সুর না বলে বরং বেসুর বলা যায়। খানিকক্ষণ উল্টোপাল্টা সুর বাজিয়ে শেষে নিজেই বিরক্ত হয়ে বললেন, ধুর, ভাই বড় কঠিন যন্ত্র, যে বাজিয়েছে তার রীতিমতো প্র্যাকটিস আছে বলতে হবে। তবে ইউজুয়ালি থেরেমিন বেশ বড় একটা যন্ত্র, অনেকটা হারমোনিয়ামের মতো, তবে অতটা ভারী নয়, কারণ যন্ত্রটাতে কোনো রিড বা স্ট্রিং নেই। এর পুরো ব্যাপারটা নিয়ন্ত্রিত হচ্ছে এই দুটো অ্যান্টেনা দিয়ে। কিন্তু এক্ষেত্রে এই থেরোমিনের একটা বেবি ভার্সন বা যাকে বলে ক্ষুদ্র সংস্করণ বানানো হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের যন্ত্রটা খুব সহজেই পকেটে বা ছোট ব্যাগে করে নিয়ে ঘোরা যায়। 2-3 ফুট উঁচুতে বলছো, তার মানে তো লোকটা খুব কাছাকাছি থাকবে। চন্দ্রচূড় ভবনে ওই ঝোপের পিছনে, আর হায়দার খানের বেলায় গ্রিন রুমের দরজার পিছনে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে যদি এই যন্ত্রের সুর নার্ভের কোনো সমস্যা ঘটিয়ে থাকে, তাহলে শুধুমাত্র ওই শিল্পীদের ক্ষেত্রেই কেন হলো? অন্য যারা ছিল, মানে ওই সিকিউরিটি গার্ড, টয়লেট সুইপার কিংবা ওই বেয়ারা, ওরা তো শুধু অজ্ঞান হলো, তাও আবার কিছুক্ষণের জন্য। এটা একটা ব্যাপার আছে, ভারতীয় সঙ্গীতের এক একটা রাগ এক একটা সময়ের জন্য, তাদের চলন আলাদা, তাদের প্রকৃতি আলাদা। যিনি শিল্পী তিনি একটা রাগ সম্পর্কে চিন্তা করছেন, এবং যেহেতু একটা বড় অনুষ্ঠান সামনে, তাই খুব গভীরভাবে চিন্তা করছেন। এই সময়ে ঠিক তার বিপরীত স্বভাবের একটা রাগ যদি তার মাথার মধ্যে জোর করে ঢোকানো হয়, তাহলে সেটা তার নার্ভগুলোকে অকেজো করে দিতে বাধ্য। কিন্তু যিনি শিল্পী নয়, তার মাথার মধ্যে কোনো সুর নেই, তাই কোনো দ্বন্দ্ব নেই। শুধু একটা অচেনা সুরের প্রভাবে সামান্য একটু হেরফের হয়, কয়েকটা মুহূর্তের জন্য সব তালগোল পাকিয়ে যায়, তারপর সব ঠিক হয়ে যায়। কিন্তু এভাবে শিল্পীদের প্যারালাইজড করে দিতে কেন চাইছে কালপ্রিট? মানে গান পছন্দ করে না নাকি সঙ্গীতে অনীহা? একেবারেই না। কথা বলতে বলতে তিনি এবার উঠে দাঁড়ালেন। ফুলুরি শেষ। তেলতেলে ঠোঙাতেই হাত মুছে সেটা তালগোল পাকিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন ছুঁড়ে। তারপর জানলা দিয়ে অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে বললেন, যেই কাজটা করেছে তার সঙ্গীতের ওপর দখল ওই সমস্ত শিল্পীদের থেকেও বেশি। এমনকি চাইলে শুধু অকেজো নয়, একবারে মেরেও ফেলতে পারতো, কিন্তু সেটা না করে শুধু অকেজো করে রাখছে। কেন করছে সেটা সময় বলবে, কিংবা কালপ্রিট বলবে। কালপ্রিট বলবে? কেন বলবে? কালপ্রিট আবার কখনো বলতে চায় নাকি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে চায়। লুকিয়ে লুকিয়ে কাজ করবে না বলেই তো প্রত্যেক জায়গায় একাধিক সাক্ষ্য রাখছে। যন্ত্রটা পর্যন্ত রেখে তার কাজের প্যাটার্নটা বোঝাতে চাইছে। এখন তুমি যদি বুঝতে না পারো, তাহলে তো বাপু সেটা তোমার দোষ। তাহলে কি বুঝলে? কি বুঝবো? এরপর কার উপর অ্যাটাক হবে কিছু বুঝতে পারলে? খুব সম্ভবত ললিত দরবারি। কি? বিখ্যাত নৃত্যশিল্পী ললিত দরবারি? কি করে বুঝলে তুমি? জানকীনাথ ভাদুরী, দীননাথ গাঙ্গুলি, হায়দার খান আর ললিত দরবারি একসাথে 12 বছর আগে আমেরিকায় যায়। সেখানে একসাথে পারফর্ম করে এবং একসাথেই বেশ নাম করে জনপ্রিয় হয়। ইনফ্যাক্ট এদের একসাথে করা একটা ফিউশন নাদ ব্রহ্ম আমেরিকায় বেশ জনপ্রিয়তা পায়। অবশ্য আরও একজন আছেন এদের সকলের মেন্টর বা গুরু, পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য, বিখ্যাত সেতারবাদক। তবে উনি এখন কলকাতায় নেই। আর সামনের মাসেই রামকেলি মঞ্চে ললিত দরবারির একটা গ্র্যান্ড পারফরমেন্স আছে। এই নাদ ব্রহ্ম গ্রুপের সকলে যখন একের পর এক আক্রান্ত হচ্ছেন, তখন মনে হচ্ছে এর পরের আক্রমণ ললিত দরবারির উপরই হবে। নাও লেটস সি। মাঙ্গলিক ভবনের আসন একে একে ভরতে শুরু করেছে। ওপরের বারান্দা থেকে নিচের দিকে তাকালে ঝলমলে সাজানো তরুণটা দেখা যায়। কৌশিক সামন্ত বারান্দা দিয়ে নিচের দিকে তাকালেন। এত বড় হলে আজ তার প্রথম অনুষ্ঠান। বুকের ভেতরের ধুকপুকনিটা একটু যেন বেড়ে গেল মনে হচ্ছে। কোনো প্রচার নেই, তাতেই এত লোক শুনতে আসছে তার গান। একবার চোখ বন্ধ করে রাগটা একবার ঝালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন তিনি। আর ঠিক তখনই
একটা সুর কানে এলো। এই শহরে একের পর এক শিল্পী একটা অদ্ভুত যন্ত্র থেকে আসা সুর শোনার পর থেকে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যাচ্ছেন। এই খবরটা এখন দাবানলের মতো গোটা শহরে ছড়িয়ে পড়েছে। কৌশিকও অবশ্য এই খবরটা শুনেছে। ইনফ্যাক্ট এই ঘটনার জন্যই বহু শিল্পী এখানের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছেন। কৌশিক তাড়াতাড়ি কানে হাত দিয়ে পিছন ফিরে তাকালো। তবে শুধু কানে হাত চাপা দিলেই আওয়াজ বন্ধ হয় নাকি? যন্ত্রটার আওয়াজ ভীষণ তীব্র। হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। বারান্দা লাগোয়া ঘর থেকে এগিয়ে আসছে যন্ত্রটা। হ্যাঁ, এই যন্ত্রের ছবি কিছুদিন ধরে দেখাচ্ছিল টিভিতে, নিউজে, সোশ্যাল মিডিয়ায়। কৌশিক আর কিছু না ভেবে চিৎকার করে উঠল, কিন্তু শুধু একটাই চিৎকার। তারপরে জ্ঞান হারিয়ে মাটিতে। কে তোমার এই সব জানতা দাদা? তার কথায় তুমি এত বড় একটা ব্লান্ডার করলে? ধরে বসে আছো যে এরপর হামলাটা হবে ললিত দরবারির উপরে। কেন না তোমার দাদা বলে দিয়েছেন। এদিকে অ্যাটাক হলো কৌশিক সামন্তর ওপর। আচ্ছা, তোমার দাদা অ্যাস্ট্রোলজি নিয়ে আবার পড়া কবে থেকে শুরু করলো বলো তো? ভদ্রলোক জয়েন্টে সেকেন্ড হয়ে ডাক্তারি পড়লো, তারপর দুদিন ডাক্তারি করে বের হয়ে সাইকোলজি নিয়ে পিএইচডি করলো, তারপর সব ছেড়ে দিয়ে পড়লো গান বাজনা নিয়ে। একতারা থেকে রুদ্রবীণা, বাঁশি থেকে বীণা, কি না যন্ত্র ছাড়লো, সব যন্ত্র বাজালো। তারপর বাজনা টাজনা সব ছেড়ে দিয়ে এখন নাকি আর্টিস্টিক বাচ্চাদের নিয়ে মিউজিক থেরাপি করে বেড়ায়। বাহ, দুদিন বাদে সেটাও ছেড়ে দিয়ে দেখবো ওই হেলা বটতলায় তোতা পাখি নিয়ে লোকের হাত দেখে বেড়াবে। এক গোছা ফাইল স্তূপ করা রং ছটা টেবিলের এক কোণায় জায়গা করে নিয়ে বসে আছে পৌশালী, আর তার বস রনেন মল্লিক সামনে দাঁড়িয়ে এক নাগাড়ে বকবক করে চলেছেন। ঘরে ঢুকতে গিয়ে বোধহয় শেষ কথাগুলো তথাগতর কানে এসেছিল। তিনি হাসতে হাসতে বললেন, আরে বাহ, দারুণ বললেন তো। একটা ভালো তোতা কোথায় পাই বলুন তো? কোনো আইডিয়া আছে? ওই নাও এসে গেছে। এবার ভাই বোন মিলে শলা করে দেখো কতদূর কি করতে পারো। তুমি হাসছো? দেখলে তো কি কাণ্ড হলো। আমরা সবাই ললিত দরবারি ধরে বসে রয়েছি, আর ওদিকে অ্যাটাক হলো কৌশিকের উপরে। কোনো মানে হয়? কোথায় অ্যাটাক? 7-8 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়েছে শুধু। হাত পা চোখ কান নাক গলা সব ঠিকঠাক আছে, তাহলে আবার অ্যাটাক কিসের? উল্টে এমন হাইপ হয়েছে লোকটাকে নিয়ে যে আগামী 1 বছর লোকটাকে আর পাওয়া যাবে না। এক লাফে লোকটা একেবারে ওই জানুকিনাথের লেভেলে চলে গেছে। তার মানে বলছো এটা পুরোটাই সাজানো ঘটনা? পাবলিসিটি করার জন্য নিজের ওপরই অ্যাটাক করিয়েছে কৌশিক সামন্ত? হোয়াট? না, অতটাও নয়। আমার যেটা মনে হচ্ছে এটা কালপ্রিটের কাজ। আমরা যে যন্ত্রটা ধরতে পেরেছি, অ্যাটাকের প্যাটার্নটা বুঝতে পেরেছি, আর সব থেকে বড় কথা তোর এই বস এতবার ললিত দরবারির বাড়ি যাওয়া আসা করে তাকে সাবধান করে রেখেছে যে সম্ভবত কালপ্রিট বুঝতে পেরে গিয়েছে আমরা ওর বেশ অনেকটা কাছে পৌঁছে গেছি। তাই বোধহয় ভয় পেয়ে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যাতে এই স্পেসিফিক কয়েকজনকে ছেড়ে সারা ভারতবর্ষের সব সঙ্গীত শিল্পীদের নিয়ে ভাবতে শুরু করি, তাই অ্যাটাকটা করিয়েছে কৌশিক সামন্তের ওপর। কিন্তু ভেবে দেখ, লোকটার ফিজিক্যালি কোনো ক্ষতি হয়নি, উল্টে ইকোনমিক্যালি হেভি লাভ হয়েছে। বুঝলাম। তাহলে এখন আমাদের করণীয় কি? মানে হোয়াট শুড উই ডু? কিছুই না, যেমন চলছিল তেমনই চলবে। সামনের মাসে ললিত দরবারির ফাংশন জ্ঞানদীপ মঞ্চে। আমার মনে হয় সেদিন আমরা কালপিটের দেখা পাবো। সকাল থেকে তোমার কথা মতো সারা রামকেলি মঞ্চ ঘিরে রেখেছি। স্পেশাল ফোর্সও আনিয়েছি লালবাজার থেকে। সিভিল ড্রেসে চারিদিকে একগাদা পুলিশও ঘুরে বেড়াচ্ছে। এরপরও যদি লোকটাকে ধরতে না পারি, তাহলে কিন্তু তোমাকে আর তোমার ওই দাদাকে আমি লকআপে ঢোকাবো বলে দিচ্ছি। তথাগত সামনেই দাঁড়িয়ে আছেন, কিন্তু সে তো আর কারুর আন্ডারে নয়। এমনিই পুলিশকে কিছু কিছু কেসে হেল্প করে। তাই রনেনবাবু পৌশালীর দিকে তাকিয়ে বলে গেল কথাগুলো। পৌশালী একবার তার বসের দিকে তাকিয়ে আর একবার তার দাদার দিকে তাকিয়ে বলল,
কিন্তু এত বড় মঞ্চের ঠিক কোথায় অ্যাটাকটা হবে সেটা কি করে বুঝবো? সেটা তো ললিত দরবারি কোথায় তার শেষ সময় মানে অনুষ্ঠানের আগের মুহূর্ত কাটান সেটার উপর নির্ভর করছে। আমি তো ললিতবাবুকে একেবারে বলেই রেখেছি, উনি ভাবুন, একান্তে সময় কাটান, যা ইচ্ছে তাই করুন, সব আমাদের সামনে করতে হবে। ওকে সব সময় আমাদের লোক ঘিরে রাখবে, ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। রমেনবাবু, আপনি ঠিক কি চান বলুন তো? শুধু ললিত দরবারি বেঁচে গেলেই আপনার প্রমোশন হয়ে যাবে তো? কালপিটটাকে ধরার আর কোনো দরকার নেই তো? রনেনবাবু হাত পা নেড়ে আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই তথাগত পৌশালীর হাত ধরে টেনে নিয়ে বললেন, চল, আমাদের অ্যাকশন প্ল্যানটা রেডি করতে হবে। আবার একটা সঙ্গীতময় সন্ধ্যা, তবে আজ যেন গুজগুজ ফুসফাসটা আর একটু বেশি হচ্ছে। পরপর এইভাবে সঙ্গীত শিল্পীদের ওপরে এরকম এক অদ্ভুত সুরেলা হামলা হওয়ায় দর্শকদের মধ্যেও বেশ একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। নাচ দেখার চেয়ে সবাই যেন টিভিতে দেখা সেই নতুন যন্ত্রটা খোঁজার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এক ভদ্রমহিলা তো রনেনবাবুর হাতের ওয়াকিটকিটাকে দেখে তার স্বামীকে ফিসফিস করে জিজ্ঞাসা করে বসলেন, দেখো, ওই ওই লোকটার হাতের যন্ত্রটা অনেকটা ওই থেরোমিন না কি একটা টিভিতে দেখাচ্ছিল, ওটার মতো দেখতে না? আরে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কে জানে বাবা, আজকে আবার কি কেস হবে। রনেনবাবু যথারীতি ললিতবাবুকে অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। না অফিসার, আমি শিল্পী মানুষ, সারাক্ষণ ওরকম গায়ের ওপর সিকিউরিটি নিয়ে ঘুরতে পারবো না। আপনাদের যা পাহারা দেওয়ার একটু দূর থেকে দিন প্লিজ। আমাকে প্লিজ অনুষ্ঠানের আগে একটু একা থাকতে দিতেই হবে, নইলে আমার কনসেন্ট্রেশন আসবে না। ঠিক আছে ললিতবাবু, আপনি একা থাকবেন, আমরা কেউ আপনার ধারে কাছেও থাকবো না। বাট প্লিজ, আমরা যেখানে বলবো আপনি সেখানেই থাকবেন। মঞ্চের পিছনে যে বাগানটা আছে আপনি ওখানেই থাকবেন, এই অনুরোধটা প্লিজ 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 রাখবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মঞ্চের পিছনের এই দিকটা একেবারেই প্রতিমার পিছন দিকের মতো জৌলুসীন। যত আলো উচ্ছ্বাস সব মঞ্চের সামনে। অন্ধকারে বড় বড় গাছের আড়ালে যে কেউ লুকিয়ে থাকতে পারে। অবশ্য এখন এখানে তথাগত পৌশালী, রনেনবাবু সবাই লুকিয়ে রয়েছে। মাঠে যতগুলো গাছ, প্রত্যেকটা গাছের পিছনে একজন করে লোক রেখে দিয়েছেন রনেনবাবু। মাঠের ঠিক মাঝখানে আকাশের দিকে মুখ করে তাকিয়ে কী যেন ভাবছেন ললিত দরবারি। প্রায় 10 মিনিট কেটে গিয়েছে, অনুষ্ঠান শুরু হওয়ার সময় হয়ে এসেছে। রনেনবাবু নিজের জায়গা ছেড়ে গজগজ করতে করতে এগিয়ে এলেন তথাগতর দিকে। হয়েছে হয়েছে, তুমি তো পুরো ফ্লপ, তোমার প্রেডিকশনও পুরো ভুল। ওই দেখো, ললিত দরবারি সব ভাবনা চিন্তা শেষ করে এবার নাচতে যাচ্ছেন, কোথাও তো কোনো সুরই শোনা যাচ্ছে না। রনেনবাবুর কথা শেষ না হতেই একটা খুব তীক্ষ্ণ সুর শোনা গেল, এতটাই তীব্র যেন মনে হলো সোজা মাথায় এসে আঘাত করল। তথাগত তাড়াতাড়ি কানে ইয়ারপ্লাগ পরে নিয়ে চিৎকার করে বলল, সবাই সাবধান, কান বন্ধ করুন সবাই। ললিতবাবুর ঠিক সামনেই যন্ত্রটা, কখন এলো, কোত্থেকে এলো তা বোঝা গেল না। এক টানা একটা তীব্র সুর সেখানে বেজেই চলেছে। এবার যেন একই পর্দার ওপর ধীরে ধীরে আন্দোলিত হচ্ছে সুরটা। ললিতবাবু বোধহয় নাচের কিছু মুদ্রা শেষ মুহূর্তে দেখে নিচ্ছিলেন, সেটা আর দেখা হলো না। সেই অবস্থাতেই কাঁপতে কাঁপতে পড়ে গেলেন তিনি মাটিতে। তথাগত দৌড়ে এসে সেই যন্ত্রটা সরিয়ে দিল। আশেপাশে কেউ নেই, কিন্তু মনে হচ্ছে যেন দূরে একটা ছায়ামূর্তি পালিয়ে যাচ্ছে। তথাগত চিৎকার করে উঠল, রনেনবাবু! রনেনবাবুকে এইসব ব্যাপারে কিছু বলতে হয় না। এক ইশারাতে প্রায় এক ঝাঁক পুলিশ কোত্থেকে যেন ছুটে এলো। বেশিক্ষণ লাগলো না সেই লোকটাকে ধরতে। নাও রসগোল্লা খাও। ললিত দরবারি আমাদের ডিপার্টমেন্টে সকলের জন্য স্পেশাল রসগোল্লা পাঠিয়েছেন। কি পৌশালীর বেশ রাগ হলো। এত সুন্দর করে কেসটা মিটল, রনেনবাবু পর্যন্ত আজ বাধ্য হয়েছে ওর প্রশংসা করতে।
কিন্তু তথাগত যেন কিছুতেই খুশি হতে পারছে না। কি হয়েছে বলো তো তোমার? কি এত ভাবছো? কেস তো সলভড। যে লোকটা ধরা পড়লো কি বললো? পৌশালীর মুখের হাসি যেন হঠাৎ করেই মিলিয়ে গেল। কিছু বলেনি, লোকটা বোবা, কিছু বলতে পারে না। তবে হ্যাঁ, কাগজে লিখে স্বীকার করেছে যে এই কাণ্ডটা ওই লোকটাই ঘটাচ্ছিল। লোকটার নাম কানাই সাহা, এখানে থাকে না, গুজরাটে থাকে। বেশ বয়স হয়েছে কিন্তু লোকটার, প্রায় 60-এর কাছাকাছি তো বয়স হবেই। হোয়াট ইজ দ্য মোটিভ? কেন করছিল? কোনো কারণ নেই, এমনি এমনি গুজরাট থেকে এসে একটা বুড়ো বাবা লোক এরকম কাণ্ড ঘটিয়ে চলেছে, এটা তো হয় না। না, সেটা এখনো পরিষ্কার হয়নি। লোকটা তেমনভাবে কিছু আর কি বলতে চাইছে না ক্লিয়ারলি। এটা তাহলে কোর্টে প্রমাণ করবে কি করে? লোকটা এই সকল শিল্পীদের কেউ হয় না, এদের সাথে তার কোনো জাত ক্রোধও নেই, তাহলে এইভাবে সে সকলকে প্যারালাইজড করবে বা কেন? আরে কিন্তু লোকটা তো স্বীকার করেছে যে এইসব কাণ্ড সেই করছিল। কেন করছিল সেটা অবশ্য পরিষ্কার নয়, কিন্তু লোকটাকে তো আমরা স্পট থেকেই ধরেছি না, ওখানে তো ওই মুহূর্তে আর কেউ ছিল না। ওফ পৌশালী, এটা কোনো প্রমাণ নয়। যন্ত্রে লোকটার হাতের ছাপ নেই, বাজাতে হাতের ছাপ লাগে না, কিন্তু ওটা আনার সময় তো হাতের ছাপ থাকবে, সেটাও তো নেই। লোকটা তো হাতে গ্লাভস পরেনি, তাহলে হাতের ছাপ পাওয়া গেল না কেন? চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও লোকটা এলো কোথা থেকে? যন্ত্রটা যেখানে পাওয়া গিয়েছিল আর লোকটাকে যেখানে পাওয়া গিয়েছিল তার দূরত্ব অনেকটা। থেরোমিন 2 থেকে 3 ফুট দূরত্বের বেশি বাজানো যায় না, আর আওয়াজটা এত তীব্র ছিল যে সেটা যে বাজাচ্ছে তার খুব কাছে থাকার কথা। কিন্তু ওই কানাই সাহাকে ললিত দরবারির থেকে এবং ওই যন্ত্রের থেকে বেশ খানিকটা দূরে পাওয়া গিয়েছিল। আর সব থেকে বড় কথা হলো, থেরামিন যন্ত্রটা যে বাজাবে তার সুরের ওপর দখল প্রচণ্ড। শুধু তাই নয়, কোন নার্ভে কোন সুর কতটা জোরে আঘাত আনলে মানুষ প্যারালাইজড হয়ে যায় সেই জ্ঞানটাও আছে। কানাই সাহা নয়, কানাই সাহা নয়, কিছুতেই কানাই সাহা নয়। সেদিন ওখানে অন্য কেউ ছিল যাকে আমাদের সামনে থেকে আড়াল করতে কানাই সাহাকে সাজিয়ে আমাদের সামনে এনে হাজির করা হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর পৌশালী। অনেকক্ষণ ধরে রসগোল্লার হাঁড়িটা হাতে ধরে রেখেছিল পৌশালী, এখন সেটা মাটিতে নামিয়ে রেখে দিল। হাঁড়িটা রাখবার মতো একটা টেবিলও সেই ঘরটায় খুঁজে পাওয়া গেল না। তাহলে তোমার কি মনে হচ্ছে কে করতে পারে এসব? আর একটা চান্স দরকার আমার, লাস্ট চান্স। সামনের মাসে পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য আসছেন আমেরিকা থেকে। একদিনের সারাদিনের প্রোগ্রাম, সকাল থেকে শুরু করে পরের দিন ভোর হওয়া পর্যন্ত। সঙ্গীত তীর্থ মঞ্চে, প্রচুর সিকিউরিটি থাকবে নিশ্চয়ই। পণ্ডিত গুরুদাস পদ্মশ্রী পেয়েছেন আগের বার, তার উপর তার প্রচুর ওই আমেরিকান স্টুডেন্টস আসবেন ওখানে। শুধু পুলিশ নয়, র্যাফ দিয়েও ঘিরে রাখা হবে সব জায়গায়। একটা মাছিও কিন্তু বলতে পারবে না। আর এখানে তোমার থেরোমিনের সুর বাজবে। এটা কি করে হয় একটু আমি শুনি। তাঁত সদাগরও লোহার বাসর ঘর বানিয়েছিল, তাদের লাভটা কি হয়েছে? আটকানো গেছে? এখানেও আটকানো যাবে না। আমরা এতগুলো মানুষ সেদিন ওখানে দাঁড়িয়েছিলাম, তবু লোকটাকে ধরতে পারলাম না। তুমি মনে হয় ভুল ভাবছো। দেখো, লোকটাকে তো স্পট থেকেই আমরা ধরলাম, আর ও হয়তো কাছেই ছিল, অন্ধকার ছিল বলে দেখতে পাইনি। তথাকথা শোনো, তুমি আমার কথাটা একটু শোনো, দেখো বোঝো। রনিন স্যার আমার মনে হয় না আর এই কেসটা নিয়ে বেশি ইন্টারেস্টেড হবেন বলে। ইনফ্যাক্ট আমাদের ডিপার্টমেন্টকেও এটা নিয়ে আর কিছু করতে দিতে চাইবে না। আই নো পরপর দুটো অ্যাট্যাক হয়েছে ঠিকই, কিন্তু কারোর তো কোনো ক্ষতি হয়নি ইনিশিয়ালি। ও আচ্ছা, মানে তোর ডিপার্টমেন্ট এখন অপেক্ষা করছে কখন একটা বড় কিছু হবে, আবার সেই আগের 3 জন শিল্পীর মতন কেউ প্যারালাইজড হয়ে যাবে, নয়তো কেউ মারা যাবে, তারপর তোর ডিপার্টমেন্ট আবার নাড়াছাড়া খেয়ে বসবে, তাই তো? পৌশালী কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তথাগত চলে গেল ঘর থেকে। ওর যাওয়ার তাড়ায় বোধহয় পা লেগে রসগোল্লার হাঁড়িটা নড়ে উঠল একবার। পৌশালী সেদিন খুব একটা ভুল বলেনি। 3 দিন আগে থেকে সঙ্গীত তীর্থ মঞ্চকে ঘিরে রাখা হয়েছে। পরপর কলকাতায় সঙ্গীত শিল্পীদের ওপর হামলার ঘটনায় পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য নিজেও খুব চিন্তিত ছিলেন। এই অনুষ্ঠানটা করা হচ্ছে পণ্ডিতজির গুরুজি উস্তাদ হামিদ খানের স্মরণে, তাই এই অনুষ্ঠান তিনি বাতিল করতে পারেননি। আমেরিকায় তার 2 ছাত্র বিশেষভাবে চিঠি লিখেছিল ভারত সরকারকে। সরকারের ওপর মহল থেকে চাপ আসায় শেষ মুহূর্তে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এক মুহূর্তের জন্য পণ্ডিতজিকে কোথাও একা ছাড়া হচ্ছে না। পণ্ডিতজি নিজেও খুব একটা একা যাচ্ছেন না কোথাও। হয়তো জানকীনাথ, হায়দার খান, এদের ব্যাপারটা ভুলতে পারছেন না তিনি।
শহরের একটি 5 তারা হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে তার। সেখানেও তার স্ত্রী জুনেলা গোমস আছেন সঙ্গে। তখন বোধহয় মাঝরাত। পণ্ডিতজির স্ত্রী শুয়ে পড়েছেন বেশ কিছুক্ষণ আগে। পণ্ডিতজি তখনও রেওয়াজ করছেন। এখন জীবনের প্রায় শেষ সময়, তবু এখনও একটা নির্দিষ্ট সময় রেওয়াজ না করলে তার চলে না। তাকে সারাদিন এত লোকে ঘিরে রাখে যে একটুও ফাঁকা সময় পাওয়া যায় না। তাই এই রাতের সময়টাতেই তার একান্ত নিজস্ব সময়। পণ্ডিতজি সবেমাত্র সেতারের তরফের তারে একটা আলতো ঝংকার দিয়েছেন। ঠিক তখনই বাইরের দরজায় কে যেন টোকা দিল আলতো করে। বাইরে সিকিউরিটির জন্য লোক থাকবার কথা, তবু এখানে এত রাতে কে এলো? পণ্ডিতজি সেতারটাকে হাতে ধরা অবস্থাতেই দরজার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। সঙ্গীত তীর্থ মঞ্চে এবারের অনুষ্ঠানের একটা অভিনবত্ব আছে। অনুষ্ঠান চলবে সকাল 7টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত। অবশ্য সম্পূর্ণ অনুষ্ঠানেই পণ্ডিতজি একা থাকবেন না, তার ছাত্ররাও থাকবেন। তবে সমগ্র অনুষ্ঠান তিনি নিজেই সামলাবেন। 7টা বাজতে বোধহয় আর কিছু সময় বাকি। গ্রিন রুম থেকে সব যন্ত্র স্টেজে পৌঁছে গিয়েছে। শুধু পণ্ডিতজির নিজের সেতারটা বাকি। নিজের যন্ত্র পণ্ডিতজি কারুর হাতে ছাড়েন না। তিনি বলেন, যেদিন আর নিজের যন্ত্র নিজে বইতে পারবো না, সেদিন বাজানো ছেড়েই দেব। শেষ মুহূর্তে গায়ের পশমিনা শালটা ঠিক করে সেতারটা তুলতে যাবেন, সেই মুহূর্তে শুনতে পেলেন একটা অদ্ভুত সুর। নটভৈরবের সুর ভেসে আসছে। পণ্ডিতজি খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সেতারটা রেখে তিনি পিছনে ফিরলেন। ঠিক দরজার কাছে পড়ে রয়েছে থেরোমিন যন্ত্রটা। একটানা সুর ভেসে আসছে সেখান থেকেই। পণ্ডিতজি আস্তে আস্তে দরজার কাছে এসে অর্ধেক দরজাটা টেনে খুলে ফেললেন। কে একজন যেন দাঁড়িয়ে আছে, কালো চাদরে আপাত মস্তক ঢাকা। শুধু নিচের চোস্তা পাজামাটাকে দেখা যাচ্ছে, পায়ে সুন্দর নাগড়ায় জুতো। পণ্ডিতজিকে এইভাবে হেঁটে আসতে দেখে বোধহয় ঘাবড়ে গিয়েছেন ভদ্রলোক। পিছন থেকে একটা বেশ গম্ভীর গলার স্বর শোনা গেল, ছেড়ে দিন ললিতবাবু, আপনার থেরোমিন আর কাজ করবে না। পণ্ডিতজি এই মুহূর্তে তৈরি নয়, নটভৈরবেই বাজাবেন ঠিক করেছিলেন। তাই আপনার থেরোমিনের সুর ও নার্ভের কোনো ক্ষতি করতে পারবে না। পণ্ডিতজি বোধহয় আপাদমস্তক কালো চাদরে মোড়া লোকটিকে এখনও ঠিক চিনতে পারেননি। তথাগতর মুখে নামটা শোনার পর খানিকটা অবাক হয়েই তাকালেন লোকটির দিকে। ললিত, তুমি? আপনার ওই কালো চাদরটা আমি সরাবো নাকি আপনি নিজেই সরিয়ে নেবেন? তথাগতর সেই ভয়ঙ্কর গমগমে গলাটা আবার শোনা গেল। ললিতবাবু এবার নিজেই নিজের চাদরটাকে সরিয়ে নিলেন। এই যে সেই শান্ত শিষ্ট ললিত দরবারি, যেন এখন দেখলে বিশ্বাস করতে মন চায় না। চোখ দুটো যেন শেষ শিকারকে আহত করতে না পারার যন্ত্রণায় ধিকি ধিকি করে জ্বলতে শুরু করেছে। মুখের পেশিগুলো যেন একটা নিষ্ফল আক্রোশে কাঁপতে শুরু করেছে। তথাগত বললেন, আমি জানতাম ললিতবাবু, আপনি তরির বিরুদ্ধে নটভৈরব রাগের সুর দিয়ে পণ্ডিতজির নার্ভে আঘাত করতে চাইলেন। তাই কাল মাঝরাতে পণ্ডিতজির সাথে দেখা করে রাগটা বদলে নেওয়ার কথা আমি ওনাকে বলি। এই ব্যাপারটা আমি আর পণ্ডিতজি ছাড়া এখানের আর কেউ জানে না। এখানে সকলে জানে যে পণ্ডিতজি রাগ তরি দিয়েই অনুষ্ঠান শুরু করবেন। আপনিও তো সেটাই জানতেন, তাই না? আস্তে আস্তে আশেপাশের ঘর এবং দেওয়ালের পিছন থেকে সকলেই এগিয়ে এলো। পৌশালী, রনেনবাবু এবং তার লোকজন সবাই। আমেরিকার চিঠি পেয়ে ভারত সরকার তাড়া দেওয়ায় শেষ মুহূর্তে আবার লালবাজারের টনক নড়েছে। যেদিন আমরা ওকে গার্ড দেওয়ার জন্য দূরে দাঁড়িয়েছিলাম, সেই দিনে ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। প্রথমে জানকীনাথ
তারপর দীননাথবাবু এবং তারপর হায়দার খান, একের পর এক শিল্পী প্যারালাইজড হয়ে যাচ্ছে। এরপর কি? প্রশ্নটা যখন উঠতে শুরু করেছে তখন ললিতবাবু প্রথমে ঘাবড়ে গেলেন রনেনবাবুকে দেখে। রনেনবাবু দিনে দুপুরে বারবার তাকে বাড়ি গিয়ে সাবধান করে আসছিলেন যে এরপর হয়তো তাকে টার্গেট করা হবে। ললিতবাবু বুঝতে পারলেন কেউ একজন পুরো খেলাটা ধরতে পেরেছে। আজ থেকে 12 বছর আগে তখনকার 4 তরুণ শিল্পী জানকীনাথ ভাদুরী, দীননাথ গাঙ্গুলি, হায়দার খান আর ললিত দরবারি একসাথে আমেরিকায় নাথ ব্রহ্ম নামে একটা ফিউশন করে সারা বিশ্বে একসাথে প্রচারের আলোয় আসে। আর এদের গুরু ছিলেন পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য। পরপর 3 জন আহত হওয়ার পর স্বাভাবিকভাবেই সন্দেহ হয় এরপর নাথ ব্রহ্মের শেষ জন ললিত দরবারির ওপরেই অ্যাটাক আসবে। ললিতবাবু এই প্রথম ঘাবড়ালেন। এর আগে অবধি তিনি আনন্দের সাথে খেলছিলেন, থেরামিন যন্ত্রটা সকলের সামনে রেখে এসেছেন। 2-4 জন সিকিউরিটিকে অজ্ঞান করে সুরের ব্যাপারটা জানিয়ে এসেছেন। ভেবেছেন কেউ ব্যাপারটা ধরতেই পারবে না, কিন্তু যখনই দেখলেন ব্যাপারটা ধরা গেছে তখনই খেলাটা ঘোরাবার জন্য একটা চাল চাললেন। কৌশিক সামন্ত নামের একজন উঠতি শিল্পীর ওপর হামলা করলেন, কিন্তু তার কোনো ক্ষতি করলেন না। এমনভাবে ব্যাপারটা ঘটালেন যেন শেষ মুহূর্তে চেঁচামেচি করায় বা কানে হাত দেওয়ায় পুরো আঘাতটা সহ্য করতে হয়নি। কিন্তু আসলে ব্যাপারটা মোটেই এতটা সহজ নয়। ললিতবাবুর সুরের ওপর এতটাই দখল আর মানুষের শরীরের নার্ভাস সিস্টেম নিয়ে এতটাই জ্ঞান যে উনি চাইলে শুধু প্যারালাইজড কেন, মেরেও ফেলতে পারতেন। যাই হোক, ললিতবাবু ভাবলেন এরপর আর শুধু তাকে নিয়ে ফোকাস থাকবে না, পুলিশ ডিপার্টমেন্ট পুরো সঙ্গীত মহল নিয়ে চিন্তাভাবনা করবে। না, কিন্তু সেটা হলো না। এই তথাগত তালুকদার ললিত দরবারির ফাংশনটাকেই টার্গেট করে বসে রইল। তখন নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে নিজের ওপর নিজেই হামলা করালেন। তাহলে কানাই সাহা? না 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 না, কানাই সাহা নয়। ওই লোকটা নেহাতি একটা সাধারণ লোক। সেদিন থেরোমিনটা নিজেই বাজাচ্ছিলেন ললিতবাবু। রনেনবাবু অধৈর্য হয়ে যে মুহূর্তে নিজের জায়গা ছেড়ে এসে আমাদের সাথে ঝগড়া শুরু করলেন, ভদ্রলোকের সামান্য মুহূর্তের অসতর্কতায় যন্ত্রটা নিজের পকেট থেকে বার করেন। জ্ঞানদীপ মঞ্চ খুব সাধারণ মানের মঞ্চ, অত আগে পিছে ক্যামেরা লাগানো নেই। ললিতবাবু সেটা জানতেন। তারপর উনি এমন করে হাত নাড়াতে থাকেন যে সাধারণ মানুষের দেখে মনে হবে উনি নাচের মুদ্রা প্র্যাকটিস করছেন। কিন্তু উনি কত্থক শিল্পী। কত্থকের কোনো মুদ্রায় আঙুলের মাঝখানে ফাঁক থাকে না, সবসময় 5টা আঙুল গায়ে গায়ে সেঁটে থাকে। কিন্তু সেদিনের দৃশ্য যদি কারো মনে থাকে তাহলে মনে পড়বে ললিতবাবুর আঙুলগুলো প্রায় ছাড়া ছাড়া হয়ে ঘুরছিল। তাই তো ললিতবাবু? ললিত, তুমি যে এরকম করবে ভাবতেই পারছি না আমি। তুমি ভুলে গেলে নাদ ব্রহ্ম ফিউশন দিয়েই তোমার উত্থান। আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম আমেরিকায়, আমার তৈরি করা ফিউশন দিয়েই তোমার যাত্রা শুরু। আপনি ভুল করছেন পণ্ডিতজি। সারা পৃথিবী মিথ্যা জানলেও সত্যিটা তো আপনি জানেন পণ্ডিতজি। নাদ ব্রহ্ম ফিউশন আপনার তৈরি নয়, ওটা গৌড়ের করা। গৌরদাস ভট্টাচার্য আপনার ছেলে। শুধু নাদ ব্রহ্ম নয়, আরও অনেক ফিউশন, অনেক বন্দিশ যেগুলো আপনি নিজের নামে চালিয়ে বেড়ান, সেগুলোর মধ্যে বেশ অনেকগুলোই গৌড়ের কাজ। অস্বীকার করতে পারেন আপনি? তথাগত লক্ষ্য করল পণ্ডিতজির মুখ চোখের চেহারা কেমন যেন বদলে গিয়েছে। মনে হচ্ছে যেন চোখ তুলে তাকাতে পারছেন না। এইসব খবর হাজার চেষ্টা করেও চাপা দেওয়া যায় না। যত লোক ছিল হলে সবাই গুটি গুটি পায়ে গ্রিন রুমের দিকে এসে গেছে। রনেনবাবুর লোকেরা অনেক চেষ্টা করে ওদেরকে আটকাচ্ছে। এক মিনিট, এই গৌরদাসটা আবার কি? রনেনবাবু জিজ্ঞাসা করলেন। মনে হলো যেন আগুনে ঘি পড়ল। ললিত দরবারি চিৎকার করে বললেন, ভদ্রভাবে কথা বলুন। ওস্তাদ হামিদ খানের স্মরণ সভায় দাঁড়িয়ে আপনি জিজ্ঞাসা করছেন গৌরদাস কে? গৌরদাস সম্ভবত উস্তাদ হামিদ খানের নাতি, পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য এবং তার প্রথমা স্ত্রী রাজিনা বানুর ছেলে। আজ থেকে 12 বছর আগে আমেরিকায় ছেলেটি আত্মহত্যা করে। আত্মহত্যা নয়, খুন। এই লোকটা খুন করে গৌরকে। ললিত, চুপ করো। গৌরকে এই লোকটা ড্রাগের নেশা ধরিয়েছিল। ভাবতে পারেন, বাবা হয়ে একটু একটু করে স্লো পয়জনিং করে মেরেছে নিজের ছেলেকে।
এক মুহূর্তের জন্য থামলেন ললিত দরবারি। একটা জমাট বাঁধা ভিড় দূরে দাঁড়িয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে। পণ্ডিতজি বারবার সেই দিক থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। ললিত দরবারি একবার সেই দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন। পণ্ডিত গুরুদাস ভট্টাচার্য উস্তাদ হামিদ খানের ছাত্র ছিলেন। সেই সময় তিনি আকৃষ্ট হন উস্তাদ খানের একমাত্র কন্যা রাজিনা বানুর প্রতি। অবশ্য কতটা তাঁর প্রতি প্রেমে আর কতটা তাঁর সঙ্গীতের প্রতি দখল দেখে সেটা বলতে পারবো না। বিয়ের পরপরই পণ্ডিতজি বুঝতে পারেন রাজিনা তাঁর চেয়ে অনেক অনেক বেশি প্রতিভাশালী। প্রায়ই ঝগড়া হতে শুরু হলো। পণ্ডিতজি কিছুতেই চান না রাজিনা বাইরে কোথাও অনুষ্ঠান করেন। রাজিনা মেনে নিলেন। তিনি বাড়িতেই থাকেন, নিজের রেওয়াজ, নিজের সঙ্গীত চর্চা নিয়েই মেতে থাকেন। কিন্তু তবু পণ্ডিতজির ভয় শেষ হলো না। ভয় হলো গৌড়কে নিয়ে। একদিকে উস্তাদ হামিদ খানের নাতি, তার ওপর গুরুদাস ভট্টাচার্য আর রাজিনা, দুজনের রক্ত আছে তার শরীরে। মা সরস্বতী যেন পুরুষের বেশে জন্ম নিয়েছেন এই পৃথিবীতে। রাজিনাও নিজের হাতে তালিম দিয়ে গৌড়কে একটু একটু করে বড় করলেন, তার একমাত্র আশা। গুরুদাস ভট্টাচার্য তখন নিয়মিত থাকেন আমেরিকায়। ওখানে বসেই শুনতে পেলেন তার ছেলে গৌড় তৈরি হচ্ছে। ওই বয়সেই তার যা পাণ্ডিত্য, আর কয়েকটা বছর হাতে পেলে এই পৃথিবী থেকে গুরুদাস ভট্টাচার্যর নাম মুছে যাবে। পণ্ডিতজি তাই ভয় পেয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন ভারতের উদীয়মান শিল্পীদের নিয়ে একটা ফিউশন করবেন আমেরিকাতে। জানকীনাথ, দীননাথ, হায়দার খান আর আমি গেলাম, গৌড়ও গেল। নাদ ব্রহ্ম ফিউশনের পুরো স্ট্রাকচার গৌড়ের করা, কিন্তু কেউ ওর নাম জানে না। আমরা নিজেরা দেখেছিলাম কিভাবে এই লোকটা দিনের পর দিন গৌড়ের চা কফিতে ড্রাগস মিশিয়ে গৌড়কে ড্রাগের নেশা ধরিয়েছে। হায়দার খান নিজে ড্রাগস নিয়ে আসতো গৌড়ের জন্য। জানকীনাথ, দীননাথ ওরাও আনত। ছেলেটা আর বাঁচল না, একদিন ড্রাগস ওভারডোজে মরে গেল। আর এই লোকটা রটিয়ে দিল গৌড় নাকি আমাদের সাথে কম্পিটিশনে হেরে গিয়ে নাদ ব্রহ্ম ফিউশনে চান্স না পেয়ে আত্মহত্যা করেছে। আপনি তখন প্রতিবাদ করলেন না কেন? ভয় পেয়েছিলাম। পণ্ডিত গুরুদাস ভট্টাচার্যর কথা তখন সকলের সামনে বলা মানে নিজের কেরিয়ার খতম। লোভ হয়েছিল, নামের লোভ, খ্যাতির লোভ, তাই চুপ করে গিয়েছিলাম। তা হঠাৎ এই 12 বছর বাদে আপনার বিবেক জেগে উঠল কেন? মাসখানেক আগে গুজরাটে গিয়েছিলাম, উস্তাদ হামিদ খানের আদি বাড়ি। গিয়ে দেখে এলাম রাজিনা বানুকে। সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে, শুধু চোখের পাতাটা নড়ছে। সেটা দেখার পর আর নিজেকে সামলাতে পারিনি। এইসব মানুষগুলোর সঙ্গীত সাধনা করার কোনো অধিকার নেই। সারা জীবন এরা অকেজো হয়ে বিছানায় পড়ে থাকবে, এটাই তাদের শাস্তি। মরবে না, মরলে তো সব শেষ। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রার্থনা করবে, তবু মৃত্যু হবে না এদের। হ্যাঁ, নিশ্চয়ই শাস্তি আমারও প্রাপ্য। আমি সেদিন সব কিছু দেখে শুনে বুঝেও চুপ থেকেছিলাম। আমিও দোষী। আমাকে আপনারা ফাঁসিতে দিন, কোনো আপত্তি নেই। আফসোস শুধু একটাই, এই লোকটাকে শাস্তি দিতে পারলাম না। বেঁচে গেল আসল অপরাধী। কানাই শাহকে সম্ভবত ওখানেই পেয়েছিলেন, তাই তো? আর যদি খুব ভুল না করে থাকি, থেরোমিন ওই বানিয়েছিল একের পর একটা। উস্তাদ হামিদ খান একসময় সেতার বাজিয়ে পঙ্গু অর্ধোন্মাদ মানুষদের ঠিক করতেন। সঙ্গীতের কোনো সুরের সাথে মানুষের মাথার কোনো নার্ভ যুক্ত, এটা বোধহয় আপনি সেখান থেকেই জানতে পেরেছিলেন। আর অন্য কোনো যন্ত্র নয়, থেরামিনটাই আপনি বেছে নিয়েছিলেন। তার কারণ এই যন্ত্রটা এখানকার মানুষ বিশেষ চেনে না। যন্ত্রে কোনো স্ট্রিং বা রিড নেই। এখান থেকে যে সুর আসতে পারে তার কোনো ধারণাই লোকে করতে পারবে না। উস্তাদ হামিদ খানের পুরনো সহযোগী কানাই থেরেমিনের একটা ছোট্ট ভার্সন বানিয়ে দিলেন সহজেই। যন্ত্রটা এতটাই ছোট যে পকেটে করে নিয়ে গাছের ফাঁক দিয়ে কিংবা দরজার ফাঁক দিয়ে খুব সহজেই ঠেলে দেওয়া যায়। আর সব থেকে বড় কথা, এই যন্ত্রে কারোর হাতের ছাপ পড়ে না। শুধু যন্ত্রটা রাখার সময় রুমালে মুড়ে রেখে দিলেই হলো। কি ঠিক বললাম তো? ললিতবাবু আর কিছু বললেন না, চুপ করে বসে রইলেন। রনেনবাবু এবার এগিয়ে এসে বললেন, আপনাকে এবার আমাদের সঙ্গে যেতে হবে ললিতবাবু। ইউ হ্যাভ টু গো উইথ আস, প্লিজ ডু কর্পোরেট। ললিতবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালেন পণ্ডিতজির দিকে।
তথাগত সেদিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না ললিতবাবু, সকলকে সব কাজের শাস্তি দেওয়ার দায়ভার আপনাকে না নিলেও চলবে। এই বয়সে আজ এতগুলো লোকের সামনে ও সে অন্ধকার ইতিহাস খুলে গেল। আমার মনে হয় না এরপর উনি আর কোনোদিন সে তার ধরতে পারবেন বলে। চারদিকে গিজগিজে ভিড়ের মধ্যে দিয়ে ললিতকে নিয়ে রনেনবাবুর গাড়ি চলে গেল লালবাজারের দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে নাদ ব্রহ্ম রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।